ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ওনার একটি ঘটনা কিন্তু আমরা 55 নম্বর এপিসোডেও শেয়ার করেছিলাম, ওনার দাদার সাথে ঘটেছে একটি ঘটনা। যাই হোক, এই ঘটনাটির অংশ বিশেষ ওনার বড় চাচার সাথে এবং দাদার সাথে, দুজনের সাথেই রিলেটেড আছে। এটি ঘটেছিল 1984 সালে। তো 1984 সালে এই ঘটনাটি যখন ঘটে তখন তো মোটামুটি এতটা উন্নত আশেপাশে বা গ্রামগঞ্জগুলো হয়নি। আর ওনাদের পরিবার, ওনার আব্বু সহ ওনার চাচারা ছিলেন 4 ভাই। ওনার বড় চাচা মানে যার সাথে ঘটনা ঘটেছিল তার নাম হলো শাহজাহান। ছোটবেলা থেকেই দাদার সাথে সংসারের হাল ধরেন, কারণ ছিল দাদার একার পক্ষে কিন্তু সংসার চালানো সম্ভব ছিল না। 14-15 বছর বয়স থেকেই এই বড় চাচা মানে শাহজাহান চাচা উনি দাদার সাথে কৃষিকাজ করতেন। এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদার অনেক জমি ছিল, এখনো আছে। তিনি সব মৌসুমে সবজি চাষ করতেন। তো ওইবার মানে ঘটনা যেই সালে ঘটে, এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদা বেশ বড় এলাকা জুড়ে বেগুন চাষ করেছিলেন এবং অনেক বেগুন হয়েছিল। সমস্যা হলো রাতের বেলা বিভিন্ন ধরনের পাখি এসে বেগুন খেয়ে ফেলতো। শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও খেত। ফলে ওনার দাদা এবং ওনার বড় চাচা মানে শাহজাহান চাচা মিলে একজন দিনে একজন রাত্রে এইভাবে বেগুন খেতে পাহারা দিতেন। আর 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো ঢুকঢুকি বলে বা ডুগডুগি বলে। এক ধরনের বিশেষ পদ্ধতি, দূর থেকে দই টান দিলে ওই ঠাস ঠাস শব্দ হয় আর কি। বিভিন্ন জায়গায় এটাকে ডুগডুগি বা ঢুকঢুকি এভাবে বলে আর কি, আমি নিজে এরকম দেখেছি। আর একটা হলো ওই ক্ষেতের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা কাকতাড়ুয়া বানিয়ে রেখে দেয়। ওই ঢুকঢুকি বানানোর কারণ হলো যদি পাখি তারা দেখে, দূর থেকে টান দেয়, শব্দ আসে, তখন ওই পাখিগুলো উড়ে চলে যায়। তো এভাবেই তারা কাজটা করছিলেন। ওই বেগুন ক্ষেতের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করা হয়েছিল রাতের বেলা থাকার জন্য আর পাহারা দেওয়ার জন্য, দিনের বেলা যাতে একটু বিশ্রাম নেওয়া যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা তৈরি হয় এই কাকতাড়ুয়া রাখার 1 সপ্তাহ পর থেকে। মানে শুরুতে কিন্তু ওই ঢুকঢুকি বেঁধেছিল আর কি, আর এর 1 সপ্তাহ পর কাকতাড়ুয়া বেঁধেছিল। তো কাকতাড়ুয়া রাখার 1 সপ্তাহ পর থেকেই মূলত সমস্যাটা সূত্রপাত হয়। ঘটনার দিন রাতের বেলা এই শাহজাহান চাচা উনি পাহারায় ছিলেন, মানে দিনের বেলা আবার এই ফারদিন ভাইয়ের দাদা পাহারায় ছিলেন। যেদিন যিনি দিনের বেলা থাকেন আর একজন রাতের বেলা থাকেন, মানে যিনি রাতের বেলা থাকেন ওই দিনের বেলা ঘুমান আর কি। তো এইভাবে রোস্টার ডিউটি করে চলছিল। এই শাহজাহান চাচা কি করেছেন, বেশ রাত হয়ে গেছে, উনি ওই ডুকডুকি বাজিয়ে আশেপাশে ভালো করে দেখে কুড়ে ঘরে এসে শুয়ে পড়েছেন। চিন্তা করেছেন যদি আবার ঘুম ভেঙে যায় আবার উঠে একটু ডুকডুকি বাজাবেন। তো নিয়ে পাশাপাশ করতে করতে ঘুমিয়েও পড়েন। রাত আনুমানিক কয়টা বেজে গেছে ওনার ঠিক আসলে ওই সময় মনে নাই, বা ওটা মনে করার সুযোগও ছিল না, হাতে ঘড়ি ছিল না। আনুমানিক 1টা কি 2টা হবে। একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান ঠক 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 এরকম শব্দ হচ্ছে। মানে মাটির উপরে যদি কোনো বাঁশ বা কোনো দেখেন লাঠি, মানে চিকন বাঁশ বা একটা লাঠি কেউ দিয়ে আঘাত করে এরকম ঠক ঠক শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। তো উনি শব্দ শুনে চিন্তা করলেন যে কি ব্যাপার, আশেপাশে কি কিসের শব্দ করে। কিন্তু ওনার এই ধারণা অন্যদিকে মন নেয়। যখন উনি দেখতে পান যে কুড়ে ঘরের চারদিকে কেউ ঘোরাফেরা করছে, উনি এই কারণে দেখতে পান এবং বুঝতে পারেন কারণ ওই কুড়ে ঘরের বেড়া ছিল পাটখড়ির বেড়া। আর পাটখড়ির বেড়া একটু হালকা হালকা বেড়া দেয়া ছিল আর কি, কারণ বসত বাড়ির পাটখড়ি ঘরের যে বেড়াগুলো ওগুলো তো অনেক ঘন করে পাটখড়ি দেওয়া থাকে। একটা কুড়ে ঘর, ওইটা একটু হালকা করে বেড়া দেওয়া ছিল এবং চাঁদের আলো অনায়াসে সেখান দিয়ে ঢুকতো। উনি দেখতে পান যে বেশ কয়েকটা অবয়ব, এই অবয়বগুলো ওই কুড়ে ঘরের চারদিকে ঘুরছে, আর ঘোরার সময় ঠক 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 এরকম শব্দ হচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে শেয়াল আসলো না তো, কিন্তু শেয়াল হলে তো শেয়ালের উচ্চতার কতটুকুই, কয় ফুট হবে মাটি থেকে, কিন্তু এগুলো তো মনে হচ্ছে বেশ 7-8 ফুট উচ্চতার বা আরো বেশি হবে। আর মনে হচ্ছে যে এইগুলো যখন ঘুরছিল মাঝে মাঝে এরা উঁচু হয়ে যাচ্ছে আবার নিচু হচ্ছে, এমনটা মনে হচ্ছিল। আর ঠক ঠক শব্দ তো হচ্ছেই। যখন ওই পাটখড়ির বেড়ার পাশ দিয়ে যায় তখন ওই জিনিসটার একটা ছায়া যখনই চাঁদের আলোতে
যেটা দেখা যায় যে চাঁদের আলো যেদিকে ঘরে ঢুকছিল, ওটা সামনে যখন ওই অবয়বগুলো চলে আসে তখন কিন্তু ওই চাঁদের আলো ওই জায়গায় ঢোকা বন্ধ হয়ে যায়, তখনই মূলত ওই অবয়বটা বোঝা যায়। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমাকে মারার জন্য কেউ আসলো না তো, কিন্তু মারার জন্য আসলে এইভাবে চারদিকে ঘুরবে কেন, সরাসরি দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে আঘাত করবে, এগুলো আসলে কি? উনি বেশ ভয় পান, চিন্তা করেন যে কোনো ভয়ানক ঘটনা ওর সাথে ঘটতে যাচ্ছে, কোনো মানুষ আসে নাই, নিশ্চয়ই অন্য কিছু এসেছে। আসলে জিনিসগুলা কি এটা দেখার জন্য উনি আস্তে আস্তে চৌকির উপর থেকে নেমেছেন, কোনো শব্দ করেন নাই। তারপর যেখানে বেড়াটা একটু বেশি ফাঁকা, মানে উনি খেয়াল করেছেন যে চাঁদের আলো বেশি ঢুকছে কোন দিক দিয়ে, ওই জায়গাটার কাছে গেছেন। কারণ অন্য দিক দিয়ে যদি পাটখড়ি সরাতে যান, পাটখড়ি কোনো জায়গায় ঠাস করে ভাঙার শব্দ হতে পারে, এই জন্য যেখান দিয়ে একটু আলো বেশি আসছিল ওই দিকটাতে গিয়েছেন। ওই দিকে যাওয়ার পর উনি চোখ লাগিয়ে যে জিনিসটা দেখতে পান, এটা দেখে তো ওনার পিলে চমকে যায়, মারাত্মক ভয় পান উনি। উনি দেখতে পান যে বেশ কয়েকটা কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া ওই ঘরের চারদিকে ঘুরছে আর লাফিয়ে লাফিয়ে হাঁটাহাঁটি করছে। মানে কাকতাড়ুয়ার পা নাই, ওই যে একটা লাঠি যেটা মাটির মধ্যে গিরে রাখা হয়, মূলত ওইটাই যখন লাফ দিয়ে একটু সামনে যায় তখন ঠক ঠক এরকম শব্দ হয়। উনি এটা দেখার পর প্রচন্ড জোরে দেন এক চিৎকার দিয়ে উনি জ্ঞান হারান। আর উনি এত জোরে চিৎকার দিয়েছিলেন যে ওনার চিৎকার বাড়ি থেকে শোনা গিয়েছিল। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না, যার কারণে ফ্যানের শব্দে যে বাইরের শব্দ শোনা যাবে না বিষয়টা এরকম না। তখন এই শব্দটা ওনার বাড়ির লোকজন শুনতে পেয়েছিল, বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মানে এত জোরে চিৎকার দিয়েছিলেন উনি। তো ওনার চিৎকার যখনই শুনেছেন তখনই তো বাড়ির লোকজন চিন্তা করেন কি ব্যাপার, চিৎকার আসলো কোত্থেকে, এ তো শাহজাহানের চিৎকার। তখন দ্রুত বাড়ির থেকে লোকজন ওখানে চলে আসে, এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ওনারা যখন আসেন তখন কিন্তু আশেপাশে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। এরপর একদিন ওনার জ্ঞান ফেরে নাই, একদিন পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এখন এই যে কাকতাড়ুয়াগুলো, এগুলো তো ওই মাঠের মধ্যে যথাস্থানেই পাওয়া গিয়েছে, তাহলে ওখানে আসলো কিভাবে? আর কাকতাড়ুয়া যদি ওই লাঠি ভর করে লাফিয়ে লাফিয়ে যায় তাহলে তো মাটিতে দাগ থাকবে বা কোনো একটা চিহ্ন রেখে যাবে। ওনারা কিন্তু পরবর্তীতে এই ধরনের কোন চিহ্ন পান নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, যেহেতু উনি অসুস্থ ছিলেন, রাতের বেলা পাহারা দিতে হবে, এই কারণে এই ফারদিন ভাইয়ের দাদা উনি রাতের বেলা পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নেন। কারণ অন্যদের আসলে পাহারা দেওয়ার মতো সময় সুযোগ বা ওই ধরনের সিচুয়েশন ছিল না। উনি রাতের বেলা গিয়েছেন, গিয়ে ডুকডুকি বাজিয়েছেন। আর এই যে শাহজাহান চাচা ওনাকে বলেছেন যে তুই রাতের বেলা দুঃস্বপ্ন দেখেছিস, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিস, এরকমটা হওয়ার কথা না। কারণ ওনারা কিন্তু সরেজমিনে গিয়ে চেক আপ করেছেন, কোন ধরনের কোনো প্রমাণ পান নাই। তো উনিও চিন্তা করেন হ্যাঁ আসলে আমি দুঃস্বপ্ন দেখেছি, যেহেতু ভয় পেয়েছেন এই জন্য উনি দিনের বেলা পাহারা দেওয়া শুরু করেন আর দাদা রাতের বেলা। তেমনই ওই রাতের বেলা দাদা গিয়েছেন পাহারা দেওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই ডুকডুকি বাজিয়ে আবারও কুড়ে ঘরে শুতে চলে যান। হঠাৎ করে তার ঘুম ভাঙে ওই ডুকডুকির শব্দে, মনে হচ্ছে কেউ যেন ডুকডুকি বাজাচ্ছে। আজব ব্যাপার, এত রাতের বেলা ডুকডুকি বাজায় কি? উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে শাহজাহান আসলো নাকি? কিন্তু শাহজাহান তো আসার কথা না এত রাতের বেলা, ও যে ভয় পেয়েছে ও তো আসবে না এখন রাতের বেলা। কিন্তু ঢুকঢুকি বাজাবে এত রাতের বেলা কে? উনি তো টর্চ নিয়ে গিয়েছিলেন, উনি টর্চ নিয়ে বেরিয়েছেন। চিন্তা করলেন যে আসলে কে বাজায়, একটু ধরবো, এত রাতের বেলা নিশ্চয়ই আমাকে বিরক্ত করার জন্য কাজটা করছে। উনি কিন্তু টর্চ নিয়ে বের হলে টর্চ লাইট জ্বালান নাই। উনি আস্তে আস্তে ওই যেখান থেকে ডুকডুকির শব্দটা আসছে বা যেখানে দড়িটা ছিল, যেখানে একটা অংশে দূর থেকে তো টান দিয়ে ওটা বাজাতে হয়, ওইদিকে ক্ষেতের আইল ধরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে যে কে এটা ধরবো আমি। একটু কাছাকাছি যেতেই উনি দেখতে পান বেশ কয়েকটা অবয়ব এক জায়গায় দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা অবয়ব দড়ি ধরে টানছে আর ওই ডুকডুকি বাজাচ্ছে। উনি চিন্তা করলেন যে এগুলো যদি চোর হবে তাহলে ডুকডুকি বাজানোর কথা না, ডুকডুকি বাজিয়ে আবার ঘুম ভাঙিয়ে দেবে, আবার চুরিও করবে, এটা তো হতে পারে না। আসলে জিনিসগুলো কি? উনি লাইট না জ্বালিয়ে আরো কাছে যেতে থাকেন। তো যখন কাছে উনি গিয়েছেন
এর মধ্যে ওই যে অবয়বগুলো ওগুলো সকলে দাদার দিকে ঘুরে তাকায় এবং ঘুরে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসতে থাকে। তখন দাদা দেখতে পান এগুলো আর কিছু না, এগুলো হলো সেই মাঠের মধ্যে গিরে রাখা কাকতারুয়া। লাফিয়ে লাফিয়ে, মানে ওদের তো পা নাই, একটা খুঁটি আর কি, ওইটা দিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে এবং ওরা নিজেরা কি যেন বলা বলি করছে। বলা বলির এক ধরনের শব্দ হচ্ছে, কিন্তু কি বলছে, কি ভাষা, এটা বুঝতে পারছেন না। আর একটি কাকতারুয়া ওই ঢুকঢুকি ধরে ঝাঁকাচ্ছে, যার ফলে মূলত এই শব্দটা হচ্ছে। এই দৃশ্য দেখে দাদা তো চিৎকার করে ওঠেন। চাঁদের আলো তো ওই সময় ভালোই ছিল, আর দাদা চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড়তেন। বাড়িটা কাছাকাছি ছিল, উনি ওই বাড়ির উঠোনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তো উঠে আসে, ওনার জ্ঞান ফেরায়। উনি সকলকে বলেন যে আসলে শাহজাহান রাতের বেলা যেটা দেখেছিল ঠিকই দেখেছিল, একই জিনিস আমিও দেখেছি। তখন সবাই মূলত এই কাকতারুয়ার বিষয়টা বিশ্বাস করতে শুরু করেন। পরদিন দাদা পাশের এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, পাশের গ্রামের খুব ভালো হুজুর ছিলেন। উনি বিস্তারিত শুনে উনি বলে দেন যে আসলে এই যে কাকতারুয়া, এইগুলো মূলত কোনো সমস্যা সৃষ্টি করে না। বলতে এই কাকতারুয়াই যে উঠে কোনো সমস্যা সৃষ্টি করেছে বিষয়টা এরকম নয়, এদের কোনো নিজস্ব ক্ষমতা নাই। মূলত কিছু দুষ্টু জিন করে কি, এই কাকতারুয়ার ভিতরে প্রবেশ করে ওরা এই ধরনের সমস্যার সৃষ্টি করে। এই কারণে ক্ষেতগুলোতে এই কাকতারুয়া না স্থাপন করাই উচিত, বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত। তো উনি পরামর্শ দেন যে এই যে কাকতারুয়া গুলো ওখানে রাখা হয়েছে, এগুলো সবগুলো উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে, কোথাও ফেলে যাওয়ার দরকার নাই, সবগুলো যেন আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর বলেন যে দ্রুত এই ক্ষেতের বেগুনগুলো তুলে ফেলো, যা দাম হয় বিক্রি করে দাও। যেগুলো অপরিপক্ক আছে ওরকমই নিয়ে তোমরা তুলে ফেলো, কিন্তু এই বেগুন ক্ষেতটা তাড়াতাড়ি নষ্ট করে দাও, অন্য ফসল ফলাও এখানে। দাদা সেটাই করেছিলেন, যে বেগুনগুলো তখনও পরিপক্ক হয়নি ওগুলো ওরকমই রেখে ওই গাছগুলো উপড়ে ফেলেন এবং বেগুন যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেন। এই শাহজাহান চাচা এখনো জীবিত আছেন, তিনি এখনো কৃষিকাজ করেন, তবে দাদা মারা গেছেন বলে আমাদেরকে আদনান হাসান ফারদিন ভাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, কাকতারুয়ার ঘটনা তো শুনলেন, কেমন লাগলো? আমার মনে হয় কাকতারুয়ার ঘটনা এটাই প্রথম। আমার কাছে মনে পড়ছে না আমি কাকতারুয়ার ঘটনা আগে বলেছি কিনা, তবে কাকতারুয়ার ঘটনা আমি শুনেছি বিভিন্ন সময় রাতের বেলা অনেকে কাকতারুয়া দেখে ভয় পেয়েছেন। কাকতারুয়া নড়াচড়া করছে, অনেক সময় বাতাসে নড়াচড়া করে, কিন্তু বাতাসের নড়াচড়া আর ভুতুড়ে নড়াচড়া এটা তো পার্থক্য রয়েছে। যারা রাতের বেলা বসে বসে শুনছেন, এখন কোনো মাঠের কাছে বসে সেখানে কাকতারুয়া রয়েছে, আসলে কি আপনাদের আশেপাশে যে কাকতারুয়াগুলো রয়েছে এগুলো এখন নড়াচড়া করছে? ধরে নিন এটা বাতাসই নড়াচড়া করছে, তারপরে বলবো আপনারা জমিতে কাকতারুয়া স্থাপন করবেন না, যেহেতু এর মধ্যে পিশাচ রিলেটেড জিন ভর করতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব কাকতারুয়া না স্থাপন করে বিকল্প কোনো পদ্ধতি যদি অবলম্বন করা যায় সেটাই ভালো। দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আমি কিছু মেসেজ করব। ফজরের আগ পর্যন্ত আর কোনো ধরনের, আমি আবার বলি, ফজরের আগ পর্যন্ত শব্দ হচ্ছিল, ফজর দেওয়ার পর আর কোনো, ফজরের আজান দেওয়ার পর আর কোনো শব্দ হয়নি। আমরা নামাজ কালাম পড়ে বাসার মধ্যেই নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। এরপর থেকে আর কোনো ধরনের শব্দ, কোনো ধরনের সাইন আমরা দেখতে পাই নাই। এরপরের স্টেপে আমি যাচ্ছি। এরপরের স্টেপে যাওয়ার আগে কিছু ঘটনা পড়ে নেই, কিছু মেসেজ পড়ে নেই, সরি। আদনান আকাশ লিখেছেন, ভালোবাসা মানে আলিফ ভাই, আগেও সবসময় আলিফ ভাই ঘটনার জন্য অপেক্ষা করতাম। থ্যাংক ইউ সো মাচ আদনান আকাশ ভাই। আরিফা রহমান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি বার্থডে আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। একটা আরবিতে নাম লেখা অনেক ভালো হচ্ছে, আলিফ সামিরা। সামিরা লিখেছেন অনেক ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। স্পার্কিং মাইনুল লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেক ভলিউম কম দিন ব্রাদার। একটু কমিয়ে দিলে কি ভালো হবে? এখন ঠিক আছে, আশা করি ভালো, ঠিক আছে। ডিস্টার্ব করছে, সাউন্ড বেশি। অনেকে বলছে ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে আশা করি। রোকসানা যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিস্টার্ব করছে অনেক বেশি, আমি কমিয়ে দিয়েছি অনেকটু। তাসির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক জোস হচ্ছে, অনেকে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, অনেকে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ। ওসমান গনি লিখেছেন, গন ভাই থ্যাংক ইউ সো মাচ। গনি ভাই থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। নুসরাত জান লিখেছেন ভূত এফএম এর জায়গাটা পূরণ হলো, ক্যারিয়র না, ভূত এফএম এর জায়গাটা আমি কখনো পূরণ করতে পারবো না, এই জায়গাটা কখনো পূরণ হবার না আর কি।
মোহাম্মদ আব্দুল্লাহ তপু লিখেছেন গল্পটা ভালো ছিল, আগেও শুনছি ভূতে ফিল্মে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমারই ঘটনা ছিল, সেজন্য আমি আবারও শেয়ার করলাম। এবং জানুয়ারি মাসের 20 তারিখ আমার চাচির মানে মৃত্যুবার্ষিকী, সেজন্যই আমার শেয়ার করা, আদারওয়াইজ আমি শেয়ার করতাম না। কাজমিন জামান খান, আপনি কবে কখন ঘটনা বলবেন? আমি এখনো এটাকে ঠিক করতে পারিনি কবে আমি ঘটনা বলবো। ইনশাল্লাহ যখন বলবো আমি তার আগের দিন জানিয়ে দেবো। রিফাত ইসলাম হৃদয় লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ এবার শূন্য স্থানটা পূরণ হবে, হয়তো মনে হয় না হবে, আমি অত শূন্য স্থান পূরণ করতে পারি না। নিশাত ফাজলা ভাইয়া আছি, সবসময় পাচ্ছে, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এখনো কি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রবলেম করছে? একটু কমেন্ট করে জানান ব্যাকগ্রাউন্ড মিউজিক কি এখনো প্রবলেম করছে কিনা। এখনো কি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রবলেম করছে নাকি এখন ঠিক আছে? ওকে, তাকিম মাইনুল লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক পারফেক্ট ব্রাদার। তারটাই আমরা সিলেক্ট করে নেক্সট স্টেপে যাই। সেদিন রমজান চলছিল, রমজানের সময় আর আমার চাচির কবরটা দেওয়া হয় আজিমপুর কবরস্থানে। আজিমপুর কবরস্থান আপনারা যারা গেছেন তারা সবাই দেখেছেন। আজিমপুর কবরস্থান অনেক বড়, এক পাশ থেকে আরেক পাশ হেঁটে যেতে অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগে, আরো বেশি সময় লাগতে পারে, আমি অনেকদিন যাবত যাই না। তো ওই ঘটনাটা ঘটে 2004 সালেই রমজানের ওয়াক্তে। তো রমজানের সময় আমার চাচার একটা অভ্যাস ছিল, বদভ্যাস ছিল, রেগুলার তিনি কবরস্থানটা জিয়ারত করতে যেতেন এবং কবরস্থানটা জিয়ারত করে আবার তিনি বাসায় চলে আসতেন। শুক্রবার বাদেও তিনি নর্মালি সবসময় চেষ্টা করতেন কবরস্থানে যাওয়ার জন্য। লাভ ম্যারেজ ছিল, তো কবরস্থানে তিনি রেগুলারলি যেতেন বলা চলে। তো কয়েকদিন যাবত তার পোস্ট অফিসে কিছু কাজ থাকবার কারণে তিনি আর কবরস্থানে যান নাই। তো এরকম প্ল্যান করে যে যেহেতু রমজানের ওয়াক্ত, তিনি আসলে জিনিসটাকে একটু কোরিলেট করে হচ্ছে শবে বরাতের রাতের সাথে। শবে বরাতে অনেক সময় কবরস্থানে যায়, অনেক মানুষ কবরস্থানে যে দোয়া পড়ে আসে বাবা মার কবরস্থানে। তো তিনিও এরকম চিন্তা করেন যে শবে বরাতের মতোই তো যাই না, রাত্রেবেলা সেহরির আগে দিয়ে জিয়ারত করে আসি। তো রমজানের ওয়াক্তে তিনি সেহরির ওয়াক্তে গিয়ে দেখেন যে নর্মালি আমরা এটা জানি না আমাদের 12টার পর সব ধরনের কবর দেওয়া মানা আজিমপুর কবরস্থানে। আপনি যাই কবর হবে 12টার মধ্যে হবে, 12টার পরে হলে পরের দিন সকালে দিতে হবে। তো তিনি ওই সময় কেন জানি রাত 1:30টার দিকে তিনি কবরস্থানে যান তার ছেলেকে নিয়ে, তার একটাই ছেলেকে নিয়ে যান এবং কবরস্থানের গেটের সামনে যেয়ে দেখেন যে তিনি গেটটা খোলা। সম্ভবত কবরস্থানের যারা মানে গার্ড আছে বা ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তারা হয়তো বা কোনো কারণে দরজা খুলে দোকানে দিয়ে গেছেন। তিনি দরজাটা খোলা পান এবং ঢুকে দেখেন পুরো কবরস্থান শুনশান, নীরব, একদম নীরব কবরস্থান, একটা বান্দাও না, একটা মানুষও নাই। তারপরও তিনি দেখেন যে যেহেতু ধানমন্ডি থেকে কবরস্থানে ওখানে চলে যান, তো তার মনে হতে থাকে যে না, আসলে যেহেতু গেছি, আসছি আমি কষ্ট করে, আমি কবরটা জিয়ারত করেই যাব। আচ্ছা, যতটুকু পর্যন্ত যাওয়া যায়, যেহেতু কবরটা দিয়েছে তিনি রেগুলার ওই কবরস্থানের লোকদেরকে টাকা দিয়ে কবরটা যাতে সেফ থাকে, ঠিক মতো থাকে, গাছপালা লাগায়, সেই ব্যবস্থা তিনি করতেন। তো এরকম খুঁজছিলেন মানুষ, কাউকে নেই বা কোনো মানুষ পেলেন না। তো উপরে কবরস্থানের আজিমপুর কবরস্থানটা আপনার আজিমপুরের ওই যে অগ্রণী স্কুলের পাশ দিয়ে যখন ঢুকতে হয়, ওই মেইন গেটে ঢুকতে গেলে একটা দোতলা বাড়ি পড়ে, ওইটা ক্রস করার সময় কোনো মানুষ তিনি পান নাই। ক্রস করার পরে তিনি আস্তে আস্তে আগাতে থাকেন, আগাতে হাঁটতে। আর আমার চাচির কবরটা ছিল আপনার এটা কবরস্থানের ঠিক পূর্ব দিকটা হচ্ছে একদম দেয়ালের সাথে, অগ্রণী গার্লস স্কুলের পাশে যে কলোনি ছিল, কলোনির পাশ দিয়ে একদম দেয়াল ঘেঁষে কবরটা। সেই কবরস্থানে যেতেও তার অনেক সময় লাগবে। হঠাৎ করে প্রচন্ড বাতাস আসলো, বাতাসটা তার সারা শরীরে বয়ে গেল। তিনি তারপরে ওই বাতাসটা নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলেন। তিনি তার ছেলেকে বললেন কোনো সমস্যা নাই। তো তার ছেলে বলতে থাকে যে তার ছেলে বলতে থাকে যে আব্বু চলো, আমার ভয় লাগতেছে, আমি আর আগাতে চাচ্ছি না, বাসায় চলে যাই। তো তিনি তার ছেলেকে বলে যে এতদূর যখন আসছি চল জিয়ারত করে যাই। তো জানাজার স্থানটা ক্রস করার পরে আরো 3টা পিলার ক্রস করার পর ডান দিকে একদম পূর্ব দিকে হচ্ছে আমার চাচির কবর। তো তিনি জানাজার ঘর পর্যন্ত আসেন। জানাজার ঘর পর্যন্ত আসার পর তার আর হাত পা চলে না। হঠাৎ করে তিনি দেখেন যে তার হাত পা অসাড় হয়ে যাচ্ছে, আর আগাচ্ছে না। তো তিনি মনে করেন কবরস্থান তো ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট প্লেস, তো এইখানে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরও তার
মন আর বলে না আগানো দরকার নেই, এখন ব্যাক করা দরকার, অনেকটুকু আগানো হয়ে গেছে, এখন আর দরকার হলে বাসায় যে জিয়ারত করবো বা এখান থেকে জিয়ারত করে যাবো। তো তিনি চেষ্টা করলেন জিয়ারত করার, দূর থেকে জিয়ারত করে তিনি ঘুরবেন, হঠাৎ করে তার ডান দিকে, যদি পশ্চিম পাশ পড়ে, ডান দিকে তিনি হঠাৎ করে দেখলেন যে অনেকগুলো মানুষ দাঁড়ানো, কবরের পাশ দিয়ে অনেকগুলো মানুষ সাদা কাপড় পরা দাঁড়ানো, কিছু কিছু ছোট ছোট কবরের পাশে কিছু ছোট ছোট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, কিছু কিছু কবর থেকে মানুষ পাশে দাঁড়ায় কেউ তসবিহ করছে, কেউ হাসছে, কেউ কান্না করছে, কিন্তু অনেকগুলো মানুষ, প্রত্যেকটা কবরের পাশে একটা করে মানুষ। এটা দেখার পর তিনি আর ওই জায়গায় দাঁড়া থাকতে পারলেন না, সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লেন, হার্ট অ্যাটাকের মতো অবস্থা, বুক ধরে বসে পড়লেন। এবং তার বাচ্চাটা ওই মুহূর্তে, তার ছেলেটা ওই মুহূর্তে ওই জিনিসগুলো দেখেছেন এবং এটা দেখার পর আরো বেশি চিৎকার দেওয়া শুরু করতে, জোরে জোরে কাঁদতে থাকে। হঠাৎ করে দূর থেকে একটা লোক আসতে থাকে। লোক এসে তাদেরকে বলে, আপনারা এখানে কি করেন? আপনাদেরকে কে এখানে ঢুকতে দিচ্ছে? তো বলে, আমাদেরকে একটু বাঁচান। তো ওই লোক বলে যে কোনো সমস্যা নাই, আসেন, তাড়াতাড়ি আসেন। তো তিনি তার ওই দোতলা বিল্ডিং এর যে ঢুকতেই যে দোতলা বিল্ডিংটা পরে আর কি, সেখানে নিয়ে যায় এবং তাকে শরবত টরবত খাওয়ানোর পর একটু নর্মাল করে তারপর রিক্সা করে দেন। পরবর্তী সময় থেকে তিনি আর কখনো কবর জিয়ারত করার জন্য আজিমপুরে যাননি, মানে অ্যাটলিস্ট ওই কবর জিয়ারত করার জন্য আজিমপুরে যাননি। এরপর থেকে আর না, এরপরে এখন আর যাওয়াই পড়ে না। তো যাই হোক, এটা ছিল আমার কানেক্টেড স্টোরি আমার চাচির, এবং যার মৃত্যুবার্ষিকী আগামী 20 জানুয়ারি। আসলে সত্যি কথা বলতে তার কথা খুব মনে পড়ছিল, জন্য আমি তার ঘটনাটা শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, অনেকে শুনতে পারে আমি ঘটনাটা আগে শেয়ার করেছি। আমি ভূত এফএম প্রথম যেদিন যাই আমি সেদিন এই ঘটনাটাই শেয়ার করেছিলাম। যারা শুনেছে তারা তো শুনেছে, যারা শুনে নেই তাদের জন্য আজকে আবার নতুন করে আমি ঘটনাটা বললাম। নেক্সট স্টোরিতে যাব, কিছু মেসেজ পড়ে নেই। আমার কাছে তো মনে হয় সাউন্ডটা ঠিক আছে, নাকি আরেকটু কমিয়ে দিতে হবে? এখন কি ঠিক আছে সাউন্ড? গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট ভয়েস ওভারের সাউন্ডটা বাড়ানো দরকার, মিউজিকের ভলিউম কমিয়ে। আই থিঙ্ক ফিল আপ দ্য গ্যাপ বুথ এফএম। আচ্ছা, আজমাইন মাহতাব নিপুণ লিখেছেন মিউজিক নাও ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে। তানভীর সিদ্দিক লিখেছে, ভাই আপনার ভয়েসটা লো, এখন কি ঠিক আছে? ভয়েস ওকে। জোগাড় প্রান্ত লিখেছেন, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ডটা একটু বেশি লাগতেছে। এখন তো আমি কমিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক কমানো, অনেক -40 ডেসিবেলের কম। ওকে, আপনারা কি প্রপারলি শুনতে পেয়েছেন? ওকে, ভেরি গুড। নোমান মজুমদার, ভূত এফএম ফিল পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকবার জন্য। ভূত এফএম এ এখন যে স্টোরি বলবো, যেটা যার ঘটনা বলবো, তার নাম হচ্ছে মাহবুব আলম, এবং তিনি আমাকে ঘটনা পাঠিয়েছিলেন 1/10/2019 সালে। তো চেষ্টা করছি তিনি যেভাবে আমাকে বলেছেন সেটাকে আমার নিজের মতো করে বলবার জন্য। কিছু মেসেজ পড়তে চাচ্ছি। ইশরাকান্ত লিখেছেন, আপ নাও এভরিথিং সিমস ওকে। হ্যাঁ ভাই, এখন ভয়েসটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আশা করি ঠিক আছে। রাহেন ইবনে সাদ লিখেছেন, ভাই কবে থেকে নিয়মিত গল্প বলবেন? ভাই আমি জানাবো অবশ্যই, আমি একটু এই মাস ব্যস্ত থাকবো। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, আমি 16 তারিখে রাজশাহী শহরে আসছি। তো সেখানে একটা আমার ছোট ট্রিপ আছে, এবং আশা করি একদিনের জন্য যাচ্ছি আর কি রাজশাহীতে। সেখান থেকে কিছু ঘটনা হয়তো কালেক্টেড হবে। আর নিয়মিত স্টোরি বলার জন্য আমাকে এই মাসটা দিতে হবে। এরপর থেকে আমি হয়তো উইকলি স্টোরি বলবো, যদি ভূত এফএম স্টার্ট না হয় তার মধ্যে। তো যার ঘটনা পড়ছি, মাহবুব আলম। একটা মিনিট। ওকে, মাহবুব সাহেব তিনি থাকতেন হচ্ছে প্রবাসে। এখন বর্তমানে তিনি সৌদি আরবে আছেন, এবং তার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা তিনি শেয়ার করেছেন। তার নাম হচ্ছে মাহবুব আলম, তিনি কুমিল্লা, তার বাড়িতে ছিল কুমিল্লা। এবং ঘটনার শুরুতেই তার বাবার কথা বলতে চাই, এবং তার বাবা মারা যায় 1998 সালে।
তো বাবা মৃত্যুর পর পরিবার একটু বড় হওয়ার কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায় এবং টানাপোড়েনের কারণে তিনি লেখাপড়া করতে পারছিল না, কিন্তু ছাড়তেও ইচ্ছা ছিল না। বিধায় সপ্তাহে 3 দিন তিনি ক্লাস করতো এবং 3 দিন থাকতো হচ্ছে তার কাজ। প্রথমে যেসব কাজ করতো সেই সব কাজও তার লাভ হচ্ছিল না। তারপরে তিনি চেষ্টা করতে করতে একটা কম্পিউটারের দোকানে চাকরি পায়, সেটাও সন্ধ্যার পরে, এবং সেখানে অপারেটর হিসেবে তার নিয়োগ হয়। তো সেখান থেকে তিনি রেগুলারই বাসায় ফিরতেন রাত 11টা থেকে 12টার মধ্যে। সন্ধ্যার দিকে যেতেন এবং 12টার মধ্যে পর্যন্ত, 11টা-12টা রেগুলার। তো 11টা-12টা যখন আসতো রেগুলারলি, তখন তিনি তার বাসা থেকে, দোকান থেকে বাসায় আসতে যতক্ষণ যেভাবে লাগতো, যেভাবে তিনি যাওয়া আসা করতেন একই রাস্তা দিয়ে রেগুলার। তো 2007 সালের দিকে থেকে ঘটনা এটা শুরু হয়। আসলে শুরু না, এটা 2007 সালের দিকের ঘটনা। তখন শীতের রাত। তো ওই দিন দোকানের প্রচন্ড কাজ ছিল এবং একটু দেরি হয়ে যায় সেদিন। তো রাত 10টার দিকে কাজ করতে করতে হঠাৎ করে বাসার নাম্বার থেকে দোকানে একটা ফোন আসে। সেখানে সবাই এত মোবাইল ফোন ইউজ করতো না সেখানে। তো ফোন আসে যে তার দাদা খুব অসুস্থ, শেষ পর্যায়ে আছে, তার দাদা তাকে দেখতে যাচ্ছে। সেই রাতে তখন তিনি তার বাড়ি থেকে দোকানের মোবাইলে আসে যে তার দাদা অসুস্থ হয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে তিনি ডিসিশন দেন না, এখন চলে যেতে হবে। আর তার দাদা তাকে খুব আদর করত এবং তাকে দেখতে চাচ্ছিল। তিনি হঠাৎ করে তাড়াহুড়া করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। রাত তখন বেজে যায় 12টা। তিনি কাজ যেখানে করতো তার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর এই রাস্তা দিয়ে কোনো ধরনের সিএনজি অথবা বাস চলাচলের মতো অবস্থা ছিল না। কেন বাস বা সিএনজি বলছি সেটা আমি একটু পরে বলবো। দিনের বেলায় 2-1টা রিক্সা চলাচল করতো। আর গ্রামের যে রাস্তাটা ছিল সেটা ছিল কাঁচা, এবং রাতের বেলা মোস্ট অফ দ্য অন্ধকার ছিল, কারণ চারিপাশে গাছগাছালি থাকার কারণে অন্ধকারটা বেশি লাগতো। আর পাশ দিয়ে চলতো একটা নদী, তার নাম হচ্ছে ডাকাতিয়া। যারা ওই জায়গায় কুমিল্লার ছেলে তারা হয়তো বা চিনতে পারেন। অন্ধকারে একটা ভুতুরে পরিবেশ ক্রিয়েট হলো, এবং ওই রাতে সেদিনের ঘটনা বলছি। সেদিন রাতে কোনো রিক্সা টিক্সা কিছু বা সাইকেল কোনো অবস্থা ছিল না রিক্সা টিক্সার। তো নর্মালি তার বাসা থেকে দোকান থেকে বাসায় রাত হয়ে গেলে তার ওই দোকানের ভাই তাকে নামাই দিত সব সময়। তো সেদিন তার ভাইকে তিনি পান না, তো ওই ভাই আগেই বাসায় চলে যায়, তাই তার সাইকেলটা তিনি রেখে গেছিলেন। তো সেই তিনি সেদিন সাইকেল নিয়ে একা রওনা হন। তো হঠাৎ তার বাড়ির মাঝামাঝি একটা পর্যায়ে আসার পর ভয় লাগা শুরু হয়। এরকম না যে ভয়টা আগে লেগেছে, আবার এরকম না তিনি আগে এই রাস্তা দিয়ে কখনো একা হাঁটে নাই বা একা যাননি। ওই নীরব পরিবেশের মধ্যে কেমন যেন একটা অন্ধকার শহরের মতো তার লাগতে থাকে। তিনি সাহস করে আগাতে থাকে, যাওয়ার সময় চেষ্টা করছিল এবং বারবার চিন্তা করতে থাকে, দাদা তো অসুস্থ, আমাকে দেখতে চেয়েছিল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। তিনি অনেক জোরে চালাতে থাকে সাইকেলটা। টর্চের আলো কুয়াশার কারণে বেশি দূর যাচ্ছিল না এবং রাস্তা দেখা যাচ্ছিল হালকা। আর এই রাস্তাটা তার চেনা, একদম অচেনা রাস্তা না, তার জন্ম এলাকায়। তাই সে তাড়াহুড়া করে যেতে লাগলো। আর হঠাৎ করে তিনি দেখলো তিনি আর আগাতে পারছেন না। কিছু দূর যাওয়ার পর রাস্তার 2 পাশে ছিল অনেকগুলো পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা এখনো আছে। তিনি যতই দ্রুত যাওয়ার চেষ্টা করছিল উনি আগাতেই পারছে না। বারবার দেখা যায় কোনো না কোনো প্রবলেম হচ্ছে। হঠাৎ করে তার থেমে যেতে হচ্ছে, হঠাৎ করে সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আবার চেইন উঠায় তিনি রওনা দেয়, এবং কোনোভাবেই তিনি কবরস্থানটা অতিক্রম করতে পারছিল না। বারবার পিছিয়ে পড়ছিল। আবার একটু সামনে আগালেই মনে হলো আবার সেই কবরস্থানের শুরুর জায়গায় তিনি ফিরে আসছে। এই ভয় হঠাৎ করে তার মাথার মধ্যে স্ট্রাইক করে। আর কোনো শক্তি পায় না, তিনি বাধ্য হয়ে হেঁটে রওনা দিয়ে দেয়। এখন সাইকেল ঠেলে নিলে বাসা যাব, কিন্তু কোনোভাবেই তিনি কবরস্থানটা কষ্ট করছেন। যতই হাঁটে তিনি আবার শুরুর দিকে কবরস্থানের সামনে চলে আসে। কোনো লোক বা ডাকাতি নদীর পাশে, তো কোনো ধরনের লোক বা কোনো ধরনের লোকারণ্য ওই জায়গায় বাসার বাড়ির কারোর ছিল না যে উনি ডেকে সাহায্য নেবে বা কিছু একটা। তিনি আল্লাহর নাম নিয়ে দূরাদূর পরে হাঁটতে লাগলেন। এরপর যেটা তিনি দেখেন সেটা তার জীবনে কোনো কিছু কোনোভাবে দেখবে তিনি এটা কোনো কল্পনা করে নাই। তিনি হঠাৎ করে একটা লাইট দেখে। আমি তখন বলেছিলাম বাসের কথা, সেই বাসের মতো অনেক আলোওয়ালা একটা লাইট তার মাঝখানে আসছে এবং এমন অবস্থায় তার উপর দিয়ে চলে যাবে।
আর এই রাস্তায় এত বড় এত আলো জ্বালায় কোনো ধরনের গাড়ি ঘোড়া চলার মতো না এই রাস্তা ছিল অনেক সরু। তার মনে হচ্ছে তার দিকে আলোটা ধেয়ে আসতেছে। তিনি কোনো উপায় না দেখে রাস্তার এক পাশে সরে যায়, কিন্তু তখন সেই আলোটা পাশ দিয়ে যাওয়ার সময় তাকে এমনভাবে ধাক্কা দেয়, তিনি একটা সময় কবরস্থানের পুরো কোনায় পড়ে যায়। তার নাকে প্রচন্ডভাবে আঘাত লাগে এবং নাকের উপরের হাড়টা ভেঙে যায়। আর সাইকেলের বেলটা কিভাবে জানি তার চোখের পাশে এসে চামড়া ছিলে ফেলে, তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে যখন জ্ঞান ফিরে তখন দেখে তার কম্পিউটার সেন্টারের পাশে একটা ডাক্তারখানায় তিনি পড়ে আছে। আর জ্ঞান ফেরার পরে তিনি চোখ খুলতে পারছিল না, হাত দিয়ে দেখে ডাক্তার ব্যান্ডেজ করে রেখেছে আর নাকে সেলাই। রক্ত থেকে তিনি আবার জ্ঞান হারায় ফেলে। আবার যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তার বাড়িতে তিনি দাদা পাশে বসে আছে, হাত বোলাচ্ছে। মাথায় হাত বোলাতে বোলাতে বললো, কিরে দাদু, কি হলো, কি কাহিনী? তিনি দাদাকে বলে যে এই ঘটনায় গতকালকে রাতে আমি এরকম অবস্থায় এই রাস্তা দিয়ে আসছি আর আমি এগুলা দেখছি, পরে রাস্তা সাইকেল নিয়ে পড়ে যাই। তো তার দাদা তাকে সুরা দেয়, দোয়া পড়ে দেয়, পানি পড়া দেয়। তো সেদিন রাতের ঘটনা, তিনি রুমে শুয়ে আছে এবং তিনি তার ভাষায় বলেছেন যে অনেক দুঃখের সাথে বলতে হয় সেদিন রাতেই তার দাদা মারা যায়। সেদিন রাতেই তার দাদা মারা যাওয়ার পরে অনেকে দাফনের পরে অনেকে জিজ্ঞেস করছিল যেদিন দাদা মারা যায় তার আগের দিন রাতে তুই নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু একটা। তখন সব শোনার পর তারা অনেকে বলে যে এরকম জায়গায় ওই পয়েন্টে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, এরকম আগে অনেক ঘটনা আছে। তো তুমি এই হুজুরের কাছে যাও, হুজুরের কাছে যে জিনিস কোন একটা তাবিজ বা পানি পড়া নিয়ে আসো। পরে ওই হুজুর তাকে দোয়া পড়ে দেয়। তো এরপর থেকে ওই ঝামেলার পর থেকে তিনি আর কোনো ধরনের জিনিস ফেস করে নাই। তো তিনি বলেছিলেন তার চোখের নিচে এখনো সেই কাটা দাগ আছে এবং নাকের ভাঙা হাড় তিনি এখনো ঠিকভাবে জোড়া দিতে পারেনি, এখনো তিনি ব্যথা অনুভব করে। ওই 7 বছর তার সাথে তেমন কিছুই ঘটে নাই। এই 7 বছরে একটা ছোট্ট ব্রেক নিব, একটু পানি খেতে হবে। আপনার মধ্যে আপনাদের মেসেজ কিছু পড়বো। রৌদ্র রকি লিখেছেন, আপনার আলিফ ভাই আপনার লাইভের নাম কি? ভয় FM দেওয়া যায়? আসলে ভাই আমি আপনাদের সাজেশন সবারটাই নিচ্ছি, আমি জানি না কি নাম দেওয়া যায়। হাবিব পিটেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড দিস শো। জুবাইর প্রান্ত লেখে ধন্যবাদ ভাই, অনেক মিস করছিলাম আপনার ইউনিক গল্পগুলো। তাশরিফ মুস্তাফা ভাই, চাঁদপুর আসা হয়? চাঁদপুর তো আমার গ্রামের বাড়ি তাশরিফ ভাই, আসা হয় মাঝে মধ্যে। রৌদ্র রাখি লেখেন, আলিফ ভাই আপনার লাইভের নাম কি? ভয় FM দেওয়া যায়? আমি চেষ্টা করবো, আপনার এই নামটা আমি মাথায় রাখলাম। ইশাক আন্ত লেখেন, অনেস্টলি ভাই এ পর্যন্ত ভূত FM-এ আমার একটা কমেন্টও পড়া হয়নি, বাট ইউ রিড অল টুডে। আই লাভ দিস প্যারানর্মাল থিংস অ্যান্ড লাইক টু স্টাডি অ্যান্ড গো থ্রু দি things or stories. Inshallah one day we'll catch up with you and share few stories of mine. Inshallah bro, আমরা আপনার ঘটনার জন্য অপেক্ষা করছি। আমাকে ঘটনা পাঠানোর জন্য আবারও ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আলিম আল রাজি, দ্যাট ইজ ALIMALRAZE1414@gmail.com। আপনারা সেইখানে আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনাগুলো পাঠাবেন, এই প্রত্যাশা থাকছে আমার সবসময়। সাদমান সাকিব লিখেছেন, ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য। জুবাই প্রান্ত ভাই, আলিফ ভাই ভূত FM কি আবার শুরু হবে? প্রান্ত ভাই আপনি সেই ঘি আবার ঢালছেন। মাহাদি হাসান লিখেছেন, ভূত FM-এর অভাব একটু হলেও পূরণ হবে, আমি জানি না পূরণ হবে কিনা। হামিদা ইসলাম উর্মি লিখেছেন, আলহামদুলিল্লাহ আজকে সাউন্ড অ্যান্ড স্টোরি ভালো হচ্ছে ভাইয়া। আলহামদুলিল্লাহ যে আমার ভয়েস আপনারা প্রপারলি উইদাউট এনি নয়েজ শুনতে পাচ্ছেন। অন্তর বস লিখেছেন, বসু লিখেছেন ভাই কড়া। রুবাইত ফেরদৌস লিখেছেন, থ্যাংকস ফর দিস শো, ইট মিনস আ লট। সাগর হাসান, ভূত FM মিস করছি ভাই। সবাই ভূত FM মিস করে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি যে আমি আপনাদের ভূত FM মতো ভাইব দিতে পারি না। হাসান রেজা লিখেছেন, ভাই চট্টগ্রাম আসেন, আপনার সাথে ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করতে ইচ্ছা করছে। চট্টগ্রাম আসবো ভাইয়া ইনশাল্লাহ, আল্লাহ যদি নিয়ে আসে অবশ্যই যাব। তবে এখন 16 তারিখে আল্লাহ তারা সব কিছু মিল করলে রাজশাহী ঘুরে নিয়ে আসুক। রাজশাহীতে যারা আছেন তাদের সাথে হয়তো দেখা হতেও পারে। আশিকুর রহমান আদনান লিখেছেন, বাবু ভাইকে নিয়ে আপনারা দুইজন লাইভ করলে কেমন হয় ভেবে দেখবেন একটু। এই যে ভাই আপনি আবারও সেম কথা বললেন, আমি চেষ্টা করবো বাবু ভাইয়ের লাইভে যাওয়ার জন্য। তারপরেও বলছি যে ওই স্টুডিওতে যে সবাই মিলে ঘটনা শেয়ার করা আর নিজেদের ঘটনার মধ্যে আরেকজনকে ডেকে নিয়ে আসার মধ্যে একটু পার্থক্য আছে।
আমি আপনাদের প্রত্যেকটা সাজেশন আমলে নিচ্ছি এবং আমলে নিয়ে চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যাতে আপনাদের ঘটনাগুলো আপনাদেরকে যেন আমি সেরকমভাবে উপস্থাপন করতে পারি। এরকমই এই চেষ্টাই থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকেও বলছি, আপনারা যত বেশি শেয়ার করবেন আমার ভিউ তত বেশি বাড়বে। আমি চাই যে অনেক মানুষ আসুক। অনেকে মনে করে যে ঘটনা মিথ্যে বা কিছু একটা মিথ্যে ঘটনা বানায় টানায় বলি বা কিছু একটা, সব কিছুর আদলে আপনাদের জন্য এই স্টোরি এই ঘটনা বলার জন্য এই পেজ বানানো, এই পেজকে হাতে নেওয়া। নেক্সট ঘটনায় যাচ্ছি, তার আগে ওনার ঘটনাটা একটু শেষ করে নিই। আমি আবারও বলছি যে ওনার ঘটনাটা একটু শেষ করব। এরপরে 7 বছর তার সাথে তেমন কিছুই ঘটে নাই। এটা হচ্ছে 2007-13 সাল পরে তিনি কুমিল্লার লাকসামে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। তার বাড়ি থেকে এবং অফিস প্রায় 30 মিনিটের হওয়ায় খুব ভোরবেলায় তার 30 কিলোমিটার হয়, খুব ভোরবেলায় তার মোটর সাইকেল নিয়ে ফজরের নামাজ শেষ করে রওনা দেয়। কিছু দূর যাওয়ার সময় তিনি দেখেন একদল বিড়াল রাস্তা বন্ধ করে খুব জোরে জোরে কান্না করছে আর এপাশ ওপাশ করছে। তিনি কি করবে বুঝতে পারছিল না। ভয় পেয়ে তিনি মোটরসাইকেলের আলো অফ করে দেয় এবং হর্ন দিচ্ছিল, কিন্তু কোনো কারণে বিড়ালগুলো যাচ্ছিল না। উপায় না পেয়ে তিনি অন্যর একটা রাস্তায় মোটরসাইকেল নিয়ে যাবে, ঘোরাবে, তখন দেখে সাদা বিড়াল এক টুকরা মাংস নিয়ে 2 দিক দিয়ে টেনে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। সাহস করে তিনি খুব জোরে হোন্ডা টান দেয় এবং পেছনে প্রায় 5-7টি বিড়াল তার পেছনে দৌড়াতে থাকে। রাস্তা পাকা ছিল এবং প্রায় 70 কিলোমিটার স্পিডে তিনি যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যেতেই তিনি আবার মরে সেই বিড়ালগুলো দেখতে পায়। তিনি এমনভাবে ব্রেক করে যে হোন্ডা উল্টে তিনি গাছের সাথে ধাক্কা খায়। তিনি জ্ঞান হারিয়ে যায় এবং মোটরসাইকেলটি ভেঙে চুরচুর হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে তিনি লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে। অফিসের সহকর্মীরা পাশে, তখন তারা বলল যে তিনি গত 4 দিন যাবত অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে। এরপর তিনি যখন সুস্থ হয় তখন লাকসামের একজন নাম করা বুজুর্গের শরণাপন্ন হয় এবং তিনি তাকে একটি দোয়া দেন। আলহামদুলিল্লাহ তিনি বর্তমানে ভালো আছে। এরপর থেকে তিনি তেমন কিছুই ফিল করেন নাই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি পরবর্তী সময়গুলোতে কোনো ধরনের ঝামেলায় না পড়েন। এটা ছিল তার ঘটনা এবং তিনি তার হসপিটালে অ্যাডমিটেডের যে ছবিটা আছে সেটা পাঠিয়েছে। আপনারা চাইলে আমি সেটা শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা পাশেই থাকবেন। আমি তখন সখীপুরে ছিলাম, গাজীপুর, সখীপুর, রতনপুর রেল লাইন ঠিকানা দিয়ে দিলাম। আমি সেখানেই ছিলাম, মোটামুটি 7টা বছর আমি সেখানে ছিলাম। আমার ওয়াইফ গার্মেন্টসে জব করতেন আর আমি গার্মেন্টসে আমিও জব করছিলাম। আমি চাকরি বাদ দেওয়ার পরে আমার ভালো লাগে না, ওটা আমার কাছে লাগে একটা জেলখানার মতো, তাই আমি বাহিরে কাজ করি। সব সময় আমি ওই আমার গ্রামের ভাষায় বলে চুক্তি আর ঢাকার ভাষায় বলে কন্ট্রাক্ট নিয়ে যেটা কাজ করা হয় সেটা কাজ করি আমি। হয়তো ইটের গাড়ি আসতো, ইট নামিয়ে দিতাম। আবার বালুর গাড়ি আসলে বালুর জায়গা মতো গাড়ি ঢুকতো না, সে বালুটা ভ্যানের মধ্যে নিয়ে দিয়ে আসতাম। এভাবে আমার গ্রুপে 5-6 জন ছিল। তখন কিছুদিন কাজ করার পরে একদিন হঠাৎ করে আমি যে বাড়িতে ছিলাম সে বাড়ি ছিল অনেক প্রভাবশালী। তিনি সখীপুর বাজারেই তার ফ্ল্যাট আছে 4টা, আর কোনাবাড়িতে মিনিমাম 60 থেকে 65টা তার রুম আছে, ওখানেও ফ্ল্যাট আছে। তার নাম আছে মামুন সরকার। আমি তার নামটাও বলে দিলাম। আমি তার বাড়িতে ছিলাম। এখন হঠাৎ করে তার ভাই একদিন আমাকে বলে, আমি বাসের ঝাড় একটা বেচবো, ব্যাপারই দেখো। তা আমি বললাম, ভাই আমাকে দাও, আমি তো বসে আছি, হয়তো আমি কেটে নিজে কাটলে কিছু আমার
মানে বদলার দামটাও থেকে যাবে, হয়তো 2-4-5 টাকা আমি কামাইও করতে পারবো। তখন কলা কথাটা তো ঠিকই বলছিস, তাহলে তুই নি। তখন আমি বাস মানে ওটা ওদিকে বলে, আমাদের গ্রামের ভাষায় বলে বড় বাস, আর ওদিকে ওই এলাকায় বলে মানে কিনা বুড়া বাস। বড় বাস কি বলে, বুড়া বাস। বাসটা করি মোটামুটি সেই রকম লম্বা, মিনিমাম 40 ফিট 45 ফিট হবে, আর সেই রকম মোটা বাতি। আমি অন্য জায়গায় বেচলে 10 থেকে 12 হাজার টাকা বেচতে পারতো, আমি সে জায়গায় 5,000 টাকা দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে সেখানে আমি 3-4 দিন ধরে আমি সেখানে শুধু কঞ্চি কাটে নামাই। এর আগে 3 জনে মিলে একটা বাঁশ কাটছিল, সেটা বের করতে পারে নাই, রেখে পালিয়ে গেছে। আমি সেই বাঁশ একলাই কাটছি, একলাই নামাইছি, একলাই সাইজ করছি 10 ফিট 12 ফিট করে সেন্টারিং এর জন্য দিছিলাম, মানে কন্ট্রাক্টরকে। দেওয়ার পরে সেটা মোটামুটি আমি বাসে বেশি 16,000 টাকা, আর যে কঞ্চি ছিল কঞ্চি বেশিছি 5 থেকে 6,000 টাকা আমি বেশি। মোটামুটি আমার সেখানে যেটা আমি পুঁজি দিয়েছিলাম 5,000, সেটা বাদ দিয়ে 16 থেকে 17,000 টাকা আমার ইনকাম হয়েছে। হওয়ার পরে তার আমি যার বাসায় থাকি তার বাসার থেকে সর্বোচ্চ হলে হাফ কিলো হবে, এক পূর্বে সার ছিল সখীপুর বাজারের। তার জমিতে মানে পুকুর ছিল, পুকুরের ধারে একটা বাঁশের ঝাড় ছিল, মিনিমাম 35 থেকে 40 বছরের হবে বাঁশের ঝাড়টা। সেটাকে বলে বন বাঁশ, বাঁশের মধ্যে কাটা আছে। আপনারা যারা ঢাকায় কি গ্রামে গঞ্জে যাদের বাড়ি তারা হয়তো এটা দেখছেন, এটা আপনারা বোঝেন কিরকম বাঁশটা। আমি কিন্তু আগে জানতাম না এই বাঁশের মধ্যে কাটা হয়, এটার নাম হচ্ছে বন বাঁশ। আমি যখন দেখার পরে আমি সেটা বুঝতে পারছি বলে আসলে বাঁশের মধ্যে কাটা হয়। আমাকে ডাক দিয়েছে এক মানে মিস্ত্রির দ্বারায়, তখন মিস্ত্রি আমাকে আসি বলে তুমি বাঁশ কাটতে পারবো? আমি বলছি হ্যাঁ আমি পারবো। তখন আমি সেখানে যাই, আমাকে নিয়ে যায়, তার কাছে নিয়ে যাওয়ার পরে সরাসরি তার সাথে আমি কথা বলি। এখন সে বলে তুমি বাঁশ কেটে নিয়ে যাবা, আমাকে কি দিবা? আমি বলছি এই বাঁশ কাটতে অনেক কষ্ট হবে, আর বাঁশের ঝাড়টা এত মানে পুরানা বাঁশের ঝাড়, মানে বাঁশের গোড়া দেখা যায় না, মানে ভয়ে অস্থির মানুষ হয়ে যায় বাঁশের সোফাটা দেখলেই। মানে কঞ্চি এখানে নিচ পর্যন্ত আসছে, বাঁশ কোনো দেখা যায় না। তখন আমি কইলাম আমাকে যদি আপনি বাঁশটা দেন, বাঁশের ঝাড়, তাহলে আমি আপনাকে 10টা বাঁশ দিয়ে দেবো, আর বাকিটা আমি কেটে নিয়ে যাব। তখন সে প্রফেসর আমাকে বলেন বলে আপনি আর 2টা বাড়িয়ে দেন। না আমি 2টা বাড়িয়ে দেবো না, আমি যেটা বলছি সেটা হলে আমাকে দেন, আমি এটা নিয়ে যাই। বলে আচ্ছা ঠিক আছে। আমাকে বলে পালাবা না তো? না আমি পালাবো না, আমি যদি বাইসে থেকে আল্লাহ যদি আমাকে বাইসে রাখে আমি আসবোই, আমি পরশু দিনে আসবো। আমার কিছু অস্ত্রপাতি লাগবে, এটা বানা লাগবে, সেই কাজের জিনিস। আমি তখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার সাথে একজন গিয়েছিল, সে বলছে আমি তোমার সাথে থাকবো। তখন তিনি সন্ধ্যাবেলা আমার কাছে যা বলে ভাই আমি থাকবো না, তার কারণ কে, তাকে অনেক এলাকার লোক অনেক কিছু কথা বলছে, সেখানে সন্ধ্যা হলে সাপ বাইর হয়, পেতনি বাইর হয়, সে জায়গায় কেউ যাইতে পারে না, মানে তাকে ভয় দেখাইছে। তা আমি তাকে বলছি আমি কথা দিয়ে আসছি, আমি সেখানে কথা বরখালাপ করব না, আমি যাবই। তখন আমি বাসার থেকে টাকা নিয়ে বাইরে হইলাম। বাইরে হওয়ার পরে আমি সখীপুর বাজারে যাই, যে মেকারকে বলি, কামারকে বলি যারা অস্ত্র বানায়, আমার এমন ভাবে একটা আপনি মানে অস্ত্র বানিয়ে দেন যাতে কঞ্চিত লাগে দিলে যাতে একবারে 2-3টে কঞ্চি কেটে আসে, এইরকম যারা পল্লী বিদ্যুতে কাজ করে গাছের ডাল কাটে এইরকম একটা সিস্টেম করে দেন। তখন আমাকে বলে টাকা লাগবে 600। তা আমি তাকে কইলাম ভালো করে বানিয়ে দেন, আমি আপনাকে 700 টাকা দেবো। তখন তিনি আমার মুখের ভীতি তাকাইলো, তাকিয়ে একটা হাসি দিল, হাসি দিয়ে আমাকে জিনিসটা তিনি বানিয়ে দেন। বানিয়ে দেওয়ার পরে আমাকে বলেন ভালো একটা বাঁশের মধ্যে এটা লাগাইবা। আমি তখন চিন্তা করলাম এটা একবারে কঞ্চি যে মোটা মোটা, এমনকি বাঁশ পর্যন্ত কেটে আসবে, এটা বাঁশে মানে বান দিয়ে দিলে এটা আটকিবে না। তখন আমি চিন্তা করলাম আপনি এখানে একটু কাজ করেন, আমি আসতে পারছি। তখন আমি বাজারের ভিতরে যেয়ে গ্যাসের পাইপ, যেটা 1 ইঞ্চি পাইপ, সেটা আমি একটা 5 ফিট নিলাম, একটা 10 ফিট নিলাম, 2টা নিলাম। এই 2টা নিয়ে তার কাছে গেলাম, সেখানে যা দিয়ে আসলাম,
দিয়ে আসার পরে 2টা নাট নিয়ে আসলাম। নাট নিয়ে আসার পরে তখন আমি কামারকে বললাম, বলে এই নাট সহ আমার পাইপের মাথায় সেটিং করে দেন, আর নিচের 5 ফিটে তো সেটিং করে দেন, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা লাগিয়ে টান দেবো। তখন আমাকে বলে, তোমার তো ভালোই বুদ্ধি। তখন আমি সেটা করে নেই। করে নেওয়ার পরে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে পরের দিন আমি আল্লাহ বাসা করে বাইরে হই বাসার থেকে, যে বাসার সোফার মধ্যে কঞ্চির মধ্যে কাঁচি লাগাইলাম, একটা টান দিলাম, 5-6টা কঞ্চি একবারে কেটে আসলো। আসার পরে আমি তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলাম, যাক আমি সাকসেস হয়েছি। তখন 2 দিন ভর আমি চতুর্পাশে 15 ফিট পর্যন্ত উপর থেকে আমি কঞ্চি একবারে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমি সেখানে বাঁশ কাটা শুরু করে দেই। আর এলাকার মানুষ সবাই হাই হাই করে। 5-7 জন আইসা বাঁশ কাইটা একটা বাঁশ বাইর করতে পারে না, আর এই বেটা আইসা একাই বাঁশের ছোপা, মানে এত সাহস। আমাকে নিয়ে এলাকাবাসী সবাই মানে প্রশংসা করে। এমনকি সন্ধ্যাবেলা ওই এলাকায় আশেপাশে যারা বাঁশের সোফার মধ্যে পাশাপাশি বাসা ছিল, তারা আমাকে এমন কি দাওয়াত পর্যন্ত দেয়। গরমের দিন আমার তরমুজ, ঠান্ডা সবকিছু আনিয়ে এলাকার মানুষ আমাকে খাওয়ায়। তবে এলাকার মানুষ আমাকে অনেক সম্মান করেছে আর অনেক প্রশংসাও করছে। এই সোফা আর কেউ কাটতে পারতো না আপনি ছাড়া। অনেক লোক পালিয়ে গেছেন। তা আমার ঘটনাটা এই পর্যন্তই। আমি ঘটনাটা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, ডক্টর আলিফ আহাদের স্টোরি টেলার পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আজকে যে ঘটনাটা এখন শেয়ার করব, সেই ঘটনাটা আমি আগেও একবার শেয়ার করেছি, এবং শেয়ার করার এই পর্যায়ে আপনাদেরকে শুরুতে একটা কথা বলতে চাই, যে যারা চাচ্ছেন যে আমাকে ঘটনা পাঠাবেন, তারা অবশ্যই ইমেল করবেন। ইমেল ছাড়া কোনো ঘটনা অ্যাকসেপ্ট করছি না। আমাকে ইমেল করার ঠিকানা হচ্ছে আলিম আল রাজি, দ্যাট ইজ ALIMALRAZWE14 এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স ঘটনা প্লাস আপনাদের কালেক্টেড ঘটনাগুলো পাঠাতে পারেন, সাথে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। যারা আমার পেজে আজকে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করবেন, এবং আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ আমাদের শোটা শুনবে, এবং এখানে বললে তখন মজা লাগবে। তো এখন যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আব্দুল আজিজ সাহেব নামে একজন, ওনার এক্সপিরিয়েন্স করা ঘটনা। ওনার বয়স যখন 30 থেকে 35 বছর, তখন তিনি ঢাকা শহরে আসেন কাজের খোঁজে। একটা পর্যায়ে তিনি কাজ পান একটা বাসার কেয়ারটেকার হিসাবে। বলতে গেলে তিনি দেখভাল করার জন্য 1984 সাল থেকে একটা বাসায় থাকা শুরু করেন। বাসাটা ছিল 2-3 তলা। তিনি আসার পর থেকে বাড়িতে কাউকে উঠতেও দেখেন নাই। ইভেন
সাত্তার মিয়া উঠে গেল, কোনো শব্দ না করে উঠে গেল। তিনিও কিছু না বলে দিন রাতে ডিউটি দেন। এরপর থেকে 1 সপ্তাহ পর আবারও যখন তিনি পরিষ্কার করার জন্য উপরে উঠেন, বুয়াকে পরিষ্কার করতে দিলেন অন্য একটা রুম পরিষ্কার করার জন্য। হঠাৎ করে চিৎকারের শব্দ। উনি দৌড়ে রুমে যেয়ে দেখেন বুয়া জ্ঞান হারিয়ে পড়ে আছে। বুয়া যখন জ্ঞান ফেরে তখন বুয়াকে জিজ্ঞেস করা হয়, আসলে আপনি কি দেখছেন? তিনি বলে, আমি আব্দুল আজিজ সাহেব আপনাকে একটা মানুষ কোপাতে দেখছি ওই রুমের মধ্যে। বাসাটার ধরন এমন ছিল যে করিডোর দিয়ে ঢুকে প্রথমে ড্রয়িং রুম, এরপরে উত্তর দিকে একটা রুম, আর তার আগে ঘটনাটা ঘটেছিল যেই জায়গায়, সেই জায়গায় তিনি এই ঘটনাগুলোতে মানে সেকেন্ড টাইম আবার ঘটনা ঘটে। এরপর থেকে শুরু হয় কাহিনী, এবং তার সন্দেহ আস্তে আস্তে বাড়তে থাকে। এর পরের দিনের ঘটনায় প্রচন্ড বৃষ্টি থেকে সেদিন অলরেডি শীত নেমে যাচ্ছে। আব্দুল আজিজ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজনের অপেক্ষায়। কথা ছিল গ্রাম থেকে চিঠি আসার। হঠাৎ একজনকে দেখে তিনি চমকে যান। অনেক কিছু কৌতূহল বশত জিজ্ঞেস করবার জন্য তিনি কৌতূহল বশত জিজ্ঞেস করতে চাওয়ার পরও তিনি জিজ্ঞেস করলেন না। আস্তে করে বৃষ্টির মাঝেই রাস্তায় নেমে পড়েন এবং হাঁটতে থাকেন। আব্দুল আজিজ আশেপাশে দেখে লোকটির পেছন পেছন যেতে থাকে। একটা পর্যায়ে ফার্ম গেট আসার পর বৃষ্টির গতি আরো বেড়ে যায়। কয়েকবার চোখ পরিষ্কার করতে যেও তিনি আর লোকটির হদিশ পান না। এদিকে বাসায় যায়। বাসায় আসার পর তিনি বুয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা সাত্তার কই ডাকো তো। বুয়ার চেহারার দিকে তাকিয়ে দেখা যায় কি বুয়া এরকম ভাবে বলে যে সাত্তার মিয়া মানে। বাসায় আসার পর তিনি অবাক হয়ে যায় যে সাত্তার মিয়া মানে আপনি কি কইতেছেন, আপনি কারে চান? তখন বুয়া বলে, সাত্তার মিয়ারে আপনি কোত্থেকে পাইলেন? পাইলাম তো, উনি বলতেছে পাইলাম মানে সাত্তার মিয়া তো আমার কাছে, সাত্তার মিয়ার কাছ থেকে তো আমি চাকরি নিলাম, আর ওনারে কই পাবো আবু তাবু কথাবার্তা। এইটা শুনে বুয়া কাঁপতে কাঁপতে বলেন, ভাই আপনি কি ঠিক আছেন? আপনি কি বলতেছেন? উনি গেটের কাছে চলে যায়। আপনি ভালো করে দেখেন আপনি কি বলেন। সাত্তার নামে একজন লোক ছিল কিন্তু এই বাসায়, উনি 3 তলায় থাকতো, উনি বাড়ি পাহারা দিত। সাত্তার ভাই গত বছর কিন্তু মারা যায়। কয়েকজন ডাকাত এসে সাত্তার ভাইকে কুপিয়ে জখম করে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যায়। উনি কিন্তু পরে মারা যায়। আব্দুল আজিজ সাহেবের কাছে তখন মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে, সবকিছু ঘোরের মতো লাগতে থাকে। তাহলে এতদিন কাকে দেখলো তিনি? যত তাড়াতাড়ি পারে ওই জায়গা থেকে তিনি সরে আসার সিদ্ধান্ত নেয়। যেদিন চলে যাবেন সেদিনের ঘটনা। মজার বিষয়, ওই কয়েকদিনও তিনি সাত্তার সাহেবকে পাশে দেখেছিল। কিছুই বলল না, কিছুই বলে নাই, শুধু ভয়ে ভয়ে ছিল। আশেপাশের দোকানদারদের সাথে, যাদের সাথে অনেক খাতির হয়েছে, তাদেরকেও জিজ্ঞেস করে সাত্তার মিয়ার ঘটনা। সবাই একই ঘটনা বলে, যেরকম ঘটনাটা বুয়া বলেছিল। তো যেদিন চলে যাবে সেদিনের কথা বলি। ওই দিনও প্রচন্ড বৃষ্টি। সেদিন যেন বৃষ্টি থামছে না। হঠাৎ করে এক চিৎকারের আওয়াজ আসলো এবং রুম থেকে বের হয়ে তিনি দেখলো একটা মানুষ পড়ে আছে মাটিতে। লোকজন জড়সড় হয়ে গেছে এবং ডেড বডিটা সরানোর পর দেখা গেল এটি সেই মহিলার লাশ, সেই বুয়া যে সাত্তার সাহেবের ব্যাপারে তাকে বলেছিল। সবকিছু খোলাসা করে অনেক জেরা করবার পর পুলিশ তাকে ছাড়ে। পুলিশে কেস হয়ে যায়। পুলিশ নিজে কেস করে, কারণ মহিলার পিঠে 2টি হাতের ছাপ পাওয়া যায়। এই 2টো হাতের ছাপ পুলিশের ভাষা মতে এত বড় হাত তার আগে কখনো মেজার করে নাই। অনেক আগের কেসের অবস্থা এখন কি এটা উনি জানেন না। ওখানে যাওয়াও পারে না। ঢাকার খুব পরিচিত একটি জায়গার ঘটনা শেয়ার করলাম আপনাদের সবার কাছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভালো লাগবে। এবং আমি রেগুলারলি লাইভের সাথে সাথে আমার পেছনের ঘটনাগুলো আস্তে আস্তে আপলোড দিব, যাতে আপনারা শুনতে পারেন। এটা যেন আমার হিস্ট্রিতে থেকে যায়। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, ইনশাআল্লাহ নতুন কোনো ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামাইকুম লিসেনার্স, আমি জানি না আমার আজকের ভয়েসটা কি প্রপারলি আসছে কিনা। আপনাদের সবার একটা কমেন্ট জানা দরকার যে সবাই আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। এন্ড বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার। একটু দেরি হয়ে গেল কারণ আমার মার আজকে বার্থডে, সো উইশ করে আস্তে আস্তে আমার একটু সময় লেগে গেছে। আপনাদের কাছে জানতে চাচ্ছি যে প্রপারলি ভয়েস কি শোনা যাচ্ছে। আমি চেষ্টা করেছি আজকে আমার ভয়েসটাকে ফিক্স করার জন্য, কারণ আপনাদের সবার ওয়ান অফ দ্য মেজর কমপ্লেইন হচ্ছে যে আমার ভয়েসটা ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন না, কিছু নয়েজ আসছে। আজকে কি নয়েজ আসছে? আজকে কি আপনারা শুনতে পাচ্ছেন?
ওকে, ভেরি গুড। যদি ঠিক থাকে তাহলে খুবই ভালো। আমি একটু চেষ্টা করেছি নতুন মাইক্রোফোন কিনে এটাকে একটা প্রপার সলিউশন দেওয়ার জন্য। তারপরও আমার মাইক্রোফোন এখনো অ্যামাজনে আছে হোল্ড করা অবস্থায়, এখনো এটা আমি হাতে পাইনি। হাতে পেলে হয়তো বা আপনাদেরকে আমি আরো একটু ভালো কোয়ালিটির সাপোর্ট দিতে পারবো আমার ভয়েসে। আপনারা যারা আজকে নতুন এসেছেন আমাদের পেজে আমার ভয়েসে লাইভ ওয়ান্টেড স্টোরি শুনতে, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা এবং আজকের এই লাইভ স্টোরি বলার ঘটনা মানে লাইভ স্টোরির লিঙ্কটা আপনারা শেয়ার করে দিন। যত বেশি শেয়ার করবেন আমাদের ভিউয়ার্স এবং তত বেশি বাড়বে, কিছু বাড়লেই আমাদের সুবিধা। আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। শুরুতে আমি লাস্ট পোস্টের কিছু কমেন্টের কথা বলতে চাই। অনেকে অ্যাডভাইস দিচ্ছে, আমি অ্যাডভাইসগুলো খুব পজিটিভলি নিচ্ছি। একটা অ্যাডভাইস হচ্ছে যে আপনি ভয়েস দেওয়ার সময় চেষ্টা করেন যেন আপনার কোনো ধরনের নয়েজ না আসে, অথবা আপনি যখন ঘটনা বলেন তখন আপনি প্লিজ দেখে বলবেন না। আসলে সত্যি কথা বলতে যে আমি যখন লাইভ করি আপনাদের জন্য হুটহাট করে উইকে দেখেন, আমি যখন ভূত এফএমে যেতাম তখন আমি অ্যাটলিস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা গ্যাপে যেতাম, আর লাইভ আসলে উইকে আমাকে হঠাৎ করেই এসে পড়তে হচ্ছে, কারণ আমি সময় পাই না অতটুকু প্রপারলি যে আমি লাইভ করে ফেলবো। তারপর আমি লাইভ করছি। হ্যাঁ, আমি লাইভের চেষ্টা করব না দেখে পড়ার, কারণ এত স্টোরিজ এসে জমেছে, এত স্টোরিজ আসছে, এই জন্য আমি কোন স্টোরিজ দেখে কোনটা পড়বো কমপ্লিটলি প্রপারলি পড়াও যাচ্ছে না। আমার কাছে অনেক স্টোরিজ আসছে বাই দিস টাইম, এবং এই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুরুতে জানিয়ে দিব আমাকে কিভাবে মেইল পাঠাতে হবে। আমাকে মেইল পাঠানোর জন্য আমার ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে alimalrazi14, that is alimalrazi14@gmail.com। এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স স্টোরি এবং আপনারা যাদের জীবনে যাদের অপরিচিতদের জীবনে অনেক বড় ধরনের ঘটনা ঘটে গেছে, যদি সেটা হন্টেড হয় অবশ্যই আমাকে পাঠাবেন। আমি চেষ্টা করব সেটা যদি ভালো লাগে আমি অবশ্যই লাইভে বলার চেষ্টা করব। এক্সপেকটেশন থাকবে ভূত এফএম যদি শুরু হয়ে যায় তাহলে হয়তো আমার এই লাইভের দরকার হবে না, তখন আপনারা সবাই আমাকে রেডিও স্টেশন থেকেই শুনতে পারবেন। কিছু মানুষজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে আলিফ ভাই আপনি অন্য রেডিও স্টেশনে যে আমাদেরকে স্টোরি বলেন। এই রিকোয়েস্ট গুলা আমি আসলে একসেপ্ট করতে পারছি না, কারণ আমি তো শুরু থেকেই ভূত এফএম এর সাথে আছি, তো আমার পক্ষে সম্ভব না অন্য একটা স্টেশনে যে ঘটনা শেয়ার করা অথবা আমার যেসব ঘটনা আছে সেগুলো বলা। আর সেকেন্ড অফ অল, অনেকে বলছে যে আপনি বাবু ভাইকে অথবা আফনান ভাইকে নিয়ে শো কেন করছেন না, সবাই স্ক্যাটারডলি এত শো করছে, কোনটা ছেড়ে কোনটা শুনবো, সবাই একটু কনফিউজ হয়ে যাচ্ছে। তো আমি আসলে এটা আমার পক্ষে এখন আপাতত সম্ভব হচ্ছে না যে আমি আমার আমি এটা বাসা থেকেই করছি অবশ্যই, তো আমার নিজস্ব স্টুডিও না, আমি চাইলেই দুজনকে নিয়ে আসতে পারবো না। আর যদি আমি হন্টেড স্টোরি বলি সেটাকে অবশ্যই রাতে বলতে হবে, তো আমাকে জিনিসটা এরকম ভাবেই শেয়ার করতে হবে যেভাবে আমার জন্য কনভিনিয়েন্ট হয় আপাতত। যখন কোনো বড় পরিসরে আমি কোনো একটা আলাদা ব্যবস্থা করতে পারবো তখন হয়তো বা এটাকে একটা রূপ দেওয়া যাবে, কিন্তু আপাতত আমাকে এভাবেই করতে হবে। আর আপনারা যদি চান যে না এভাবে আমরা একসেপ্ট করবো না, তাহলে আর কোনো ঘটনা বলে আমার লাভ হচ্ছে না। তারপর যারা আসছে আমাকে সাজেস্ট করছে ঘটনা বলার জন্য, আমি মনে করে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে ছিলেন। আর কিছু মেসেজ পড়ে শুরু করে দিব ঘটনা। অনেকেই মেসেজ পাঠাচ্ছে, শুরু থেকে কিছু মানুষের মেসেজ করি। রিয়াসাদ ইসলাম অমিও লিখেছেন ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনারা প্রপারলি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব পিট লিখেছেন অল ক্লিয়ার ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার বলছে, আলহামদুলিল্লাহ, কোনো নয়েজ নাই, আমি খুবই খুশি, খুবই হ্যাপি। মনে করেছিলাম আমার স্পিকারটা মাইক্রোফোনটা অত ভালো কাজ করবে না, তো যেহেতু ক্লিয়ার, দ্যাট ইজ আমি অনেক হ্যাপি এটার জন্য। মঈন খন্দকার লিখেছেন নাচ ক্লিয়ার আছে ভাইয়া, না দেখে পড়ার আপনার স্টাইলে প্লিজ বলুন ভাই, আমি আলট্রামে বেস্ট ভাইয়া। তাহসিন আহমেদ লিখেছেন কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহমেদ ইনাস তানভীর, বাট নেটওয়ার্ক প্রবলেম, ঠিক মতো শোনা যায় না। নেটওয়ার্ক আমার প্রবলেম না ভাইয়া, তাহলে এটা আপনার প্রবলেম। আমার এখান থেকে ব্রডব্যান্ড অনেক হাই কানেক্টেড ব্রডব্যান্ড লাগানো, সো আশা করি নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না। আরেকটা কথা,
আমি আপনাদেরকে বলতে চাই, প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না আমাকে কখন ঘটনা বলতে হবে কখন বলতে হবে না। আমি আমি যদি গল্প শুরু করি আমি শেষ করব, আমি যদি গল্প না বলি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। সো প্লিজ এটা আমাকে আমার উপর ছেড়ে দিন। তাসরিফ মোস্তফা লিখেছেন থ্যাঙ্কস ভাইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। আরেকটা কোয়েশ্চেন এই যে লিখেছে একজনে, কমেন্ট করছে অনেকগুলা। রিয়াসাদ ইসলাম অমিও লিখেছে ভাইয়া ভূত এফএম শুরু হওয়ার কি কোনো পসিবিলিটি আছে? আমি সবাইকে বারবার, আমার হাত ব্যথা হয়ে গেছে মেসেজ লিখতে লিখতে, যে ভাইয়া প্লিজ আপনি আমাকে এই রিকোয়েস্টটা করেন না, বারবার এই অ্যান্সারটা দিয়েন না যে ভূত এফএম বন্ধ হলো কেন। আমি এটার অ্যান্সার জানি না। 2 নম্বর কথা, ভূত এফএম কি আবার শুরু হবে এটাও আমি জানি না। আমি জানলে অবশ্যই আপনারা আমার পেজে জানতে পারবেন যে আমি যাচ্ছি, এবং শুরু হলে আমি যাবো এতটুকু ইনশাল্লাহ, এতটুকু আমি শিওর। থার্ড অফ অল, আপনারা আপনারা আমার কাছে রাসেল ভাইয়ের নাম্বার চাচ্ছেন, দ্যাট ইজ ইলজিক্যাল। আপনারা রাসেল ভাইয়ের নাম্বার আমি কিভাবে দিব? এটা তো আমার দেওয়ার পারমিশন নাই। সো প্লিজ আমাকে বেসিক এইসব মানে ইলজিক্যাল রিকোয়েস্ট গুলো আমাকে না করলে আমি খুব খুশি হবো। এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমি কোনো ধরনের রিপ্লাই দিতে পারি না। তোমরা বেগম লিখেছে ভাইয়া আপনি আসেন তাই ভূত এফএম না থাকার কষ্টটা ভুলতে পেরেছে। আই উইল ট্রাই মাই বেস্ট, আসলে যতটুকু দেওয়া বলা যায় আর কি। আরো অনেকে মেসেজ পাঠাচ্ছে। লিমন আহমেদ লিখেছেন হ্যাপি বার্থডে আম্মু। আচ্ছা, আমার মা আজকে বার্থডে, তো থ্যাংক ইউ সো মাচ। প্রীতি জান্নাত বলেছেন গল্প কি বলবেন? হ্যাঁ গল্প বলবো, গল্প বলার জন্যই ভাই লাইভে এসেছি। আমাকে কিছুক্ষণ সময় দিন, হুটহাট গল্প বলে শেষ করে ফেললে তো আপনারাই মজা পাবেন না। আহসান রাজা লিখছেন ভাই একটু স্লোলি বলবেন আর দেখে দেখে না বলে আপনার মতো করে বলবেন, আমি চেষ্টা করব। জান্নাত সুমাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আলিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। শামীম আহমেদ ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সেইটার জন্য আমি অনেক ওয়েট করছিলাম আপনাদের কাছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের পছন্দ হবে কিনা। সো ইনশাল্লাহ ঘটনায় যাচ্ছি এখন, আপনারা অধৈর্য হবেন না, আমি ঘটনা বলবো ইনশাল্লাহ ঠিক মতো, চেষ্টা করব বলার জন্য। শুরুতে যে ঘটনাটা বলবো সেটা আমার বড় চাচির সাথে ঘটনা। 2004-এ আমার চাচি মারা যায়, এবং এইটা বলতে পারেন আমার সাথের ঘটনা বলতে পারেন। আমি মোটামুটি একটা প্রত্যক্ষদর্শী বলতে পারেন এই ঘটনা। আমি যখন কলেজে উঠবো তখনকার ঘটনা এটা, 2004 সালে। সেদিন ছিল রবিবার এবং শীত গরমের মাঝামাঝি, জানুয়ারি 20 তারিখ। তো সেদিন আমার চাচির, আসলে শুরু থেকে বলতে গেলে আমার চাচি মোটা ছিল এবং অসুস্থ ছিলেন। তো তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে রাইফেল স্কোয়ারের সামনে। সেইখানে তিনি রিক্সা থেকে পড়ে যান তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবার পথে। তো রিক্সা থেকে পড়ে যাবার পর তার হাতে একটা ব্যথা পায় তিনি। তো ডাক্তার তখন দেখেন যে তার হাতের হাড়টা ভেঙে যায়, উপরের হাড়টা ভেঙে যায়। এরপর থেকে ডক্টররা তার বাইরে দিয়ে একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয়, লোহার মতো হাড়কে জোড়া দিয়ে অপারেশন করে এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় যাতে ওই হাড়টা জোড়া লেগে যায়। তো কালের পরিক্রমায় তার অবহেলায় তিনি আর পরবর্তী সময়ে ওই ডাক্তারের ফলো আপে না থাকার কারণে ওই জায়গাটায় আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটার দরুন এক পর্যায়ে তার সবার আগে হেপাটাইটিস বি ধরা পড়ে, জন্ডিস ধরা পড়ে। ওইটার থেকে প্রথমে ওভারকাম করলেও অ্যাক্সিডেন্টটা ঘটে 2001-এ, কিন্তু পরবর্তী 2004-এর মধ্যে তার 3বার জন্ডিস ধরা পড়ে। জন্ডিস বিলিরুবিনের এত ডেঞ্জারাস অবস্থায় ছিল যে পরবর্তী সময়ে তিনি 2004 সালের জানুয়ারি 20 তারিখে মারা যান। তিনি যখন মারা যান তখন তার টেম্পারেচার ছিল, বডি টেম্পারেচার ছিল 106-এর উপরে, অলমোস্ট 107-8-এর মতো। ভোর 6টা বাজে, তখন আমরা সবাই হাসপাতালে, আমাদেরকে ডেকেছিল ডাক্তাররা যে আমরা যেন হাসপাতালে যাই সেখানে। তো অলমোস্ট তার টেম্পারেচার এত বেশি যে সবাই মানে ওখানে একটা বড় স্ট্রেচারের মতো একটা জায়গায় বরফ দিয়ে রেখেছিল। তো বরফের মধ্যে তাকে রেখেছিল যাতে তার টেম্পারেচারটা কোনো মতে কমানো যায়, কিন্তু পরবর্তী সময় আর টেম্পারেচারটা কন্ট্রোলে আনা যায় নাই এবং এক পর্যায়ে তিনি 6:30টার দিকে মারা যান। তো তার লাশ আমরা বাসায় নিয়ে আসি এবং তার অত্যন্ত ওজন থাকার কারণে আমরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ি যে এই ওনার অবস্থা ওই সময় এত গরম পড়ে যায় যে বডি পুরো একটা হলুদ হয়ে যায়, আর উনি অলমোস্ট মানে জন্ডিস অবস্থায় ছিল, তো এমনি বডি হলুদ ছিল, আরো হলুদ হয়ে যায়। তো ওনার দাফন কাজ শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। তো আমরা কবরস্থানে যাই, কবরস্থানে যাওয়ার পর আমরা দাফন কাজ সম্পন্ন করি।
দাফন করার পরে মোটামুটি মাগরিবের আজান দিয়ে ফেলে, এবং মাগরিবের আজান দেওয়ার পর আমরা সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। কিন্তু সবাই ওই আমার চাচি আমার এলাকার মানুষ ছিল, এবং এলাকার লোকজন সবাই তার খুব পরিচিত ছিল। পরিচিত থাকার কারণে অনেক মানুষই তার জানাজাতে শরীক হয়, কবরস্থানে যায়, 2 ট্রাক মানুষ যায় কবরস্থান পর্যন্ত। লাশ কবর দিয়ে আসার পরে আমরা আমি বলছি সবাইকে যে আপনারা সবাই আসেন, নামাজের সময় হয়ে গেছে, চলে আসেন। আমার বাবাকে বলছি, আমার চাচাদেরকে বলছি, কিন্তু কেউ আসছে না, সবাই কবরের পাশে দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা সবার মধ্যে একটা মায়া অবস্থা, যে কেউ আসতে চাচ্ছে না, টেনে নিয়ে আসতে পারছে না অবস্থান থেকে। এক পর্যায়ে যখন আমি নিয়ে আসতে সক্ষম হই, বলতে গেলে তখন আজানের নামাজ দাঁড়িয়ে যাবে, তারা তখন আসেন এবং নামাজে দাঁড়ানো। নামাজ শেষ করার পর আমরা বাসায় আসি। তো যেহেতু আমি বলছিলাম শীত প্রায় শেষের দিকে, গরম শুরু হবে, মানে আমরা তখন জ্যাকেট ট্যাকেট পরছি না। তো ওই দিন রাতের বেলা আমাদের বাসাতে মানে ঠান্ডা বাতাস, পুরো বাসাটা, মানে যখন দাফন শেষ করে আসে বাসায় ঢুকি তখন থেকেই ঠান্ডা বাতাস। আর আমাদের বাসাটা একটু গলির ভেতরে, তো তখন আর গলির ভেতর থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না আমাদের। তো ঠান্ডা বাতাস, প্রচন্ড ঠান্ডা বাতাস। বাতাস এমন হচ্ছে যে জানালাগুলো বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে পাশের বাড়ির জানালাগুলো বাড়ি খাচ্ছে, যেরকমটা আপনারা তুফান হলে দেখতে পারেন। তখন কালবৈশাখীর কোনো চান্সেস নাই, আকাশ একদম পরিষ্কার, কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস। তো আমরা এটাকে খুব নর্মালি নিয়ে রাখি, এবং যেহেতু একটা মরা বাসার ঘটনা বলছি, তো ওই অবস্থায় সবার অবস্থা মানে এরকম থাকে যে না আসলে একটু মানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, সবাই একটু ভয়ে আছে, সবাই দোয়া তসবিহ পড়ছে। তো আমাদের বাসাটা যেহেতু 5 তলা, নিচতলা থাকতো বড় চাচিরা, তো নিচতলায় আপনার এরকম যে হুজুরদেরকে নিয়ে আসা, ছোট ছোট মাওলানা, ছোট ছোট মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়, যে তারা যেন কোরআন শরীফ পড়তে থাকে। তো কোরআন শরীফ পড়ছিল, আমরা 4 তলায় ঘুমাই, এবং আমার রুমটা ছিল একদম সিঁড়ির পাশে। সিঁড়ির পাশে থাকার কারণে আমি বাসায় অনেক মেহমান ছিল, বাসায় অনেক মানুষজন ছিল, যেহেতু আমার চাচি মারা গেছেন, বাসায় মানুষজন ছিল। তো আমি ফ্লোরিং করি আমার এক চাচাতো ভাইয়ের সাথে। তো ফ্লোরিং করার আমি মাটিতে ফ্লোরিং করি, এবং খাটের মধ্যে শুয়ে হচ্ছে আমার বাবা এবং আমার চাচারা। তো ফ্লোরিং করার পরে ফ্লোর থেকে ইজিলি শোনা যায় নিচ থেকে কেউ উপরে উঠলে বা উপর থেকে নিচে নামলে ইজিলি, মানে মোটর ছাড়লেও এরকম শব্দ পাওয়া যেত আর কি। মানে ফ্লোরিং করলে শব্দটা একদম প্রপারলি পাওয়া যায় আর কি। তারা ফ্লোরিং করে শুয়েছে, এমন সময় রাত 11টার দিকে হঠাৎ করে প্রথমে শব্দটা নিচ থেকে বোঝা যাচ্ছিল না, নিচ থেকে শব্দটা এরকম করে ধূপ 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 করে শব্দ নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে। তো মনে হচ্ছিল কোনো স্বাস্থ্যবান একটা ব্যক্তি নিচ থেকে উপরে উঠছে, এরকম কিছু একটা। প্রথমে জিনিসটা আমলে নেই নাই। তো প্রথমে ভাবলাম যে হয়তো উপরে ভাড়াটিয়া হবে, ভাড়াটিয়া হওয়ার সময় পসিবিলিটি বেশি। তো পরবর্তীতে জানতে পারলাম যে উপরে কোনো ভাড়াটিয়া নেই, সবাই ওই ভাড়াটিয়ারা ছুটিতে গেছে, গ্রামের বাড়িতে গেছে, উপরে 2টা ফ্ল্যাটই খালি, 5 তলাটা। তো শব্দটা উপর থেকে আবার নিচে গেল। তো মরা বাড়িতে এরকম অবস্থা যে অনেকে চিন্তা করে মরা বাড়িতে যারা যেসব ভাষায় মানুষ মারা যায়, মানে চোররা অনেক অ্যাডভান্টেজ নেয়, আমি এটা শুনেছি। তো যাই হোক, সেটা চিন্তা হয় নাই। চিন্তা এরকম হয়েছে যে উপর থেকে নিচে নামলো কে, তাহলে তো উপরে গেল কে? আবার উপর থেকে শব্দটা নিচে গেল, সিঁড়ি দিয়ে কেউ উপর নিচে নামছে, আবার আস্তে আস্তে কেউ উপর উঠছে। একটা পর্যায়ে আমার বাবা খুব মানে কিউরিয়াসিটি নিয়ে জানতে চায় যে আসলে শব্দটা কিসের শব্দ। তিনি দরজার পাশে এসে দাঁড়ান, যে শব্দটা আসলে ভালো খেয়াল করি তো কাহিনীটা কি। যখন আস্তে আস্তে শব্দ স্পিড বাড়ছে, নিচ থেকে উপর উঠছে, উপর থেকে নিচে নামছে, আমাদের ফ্লোর বরাবর আসার পর বাবা দরজাটা খোলে। দরজা খোলার পর দেখে যে কেউ নাই, একদম শুনশান নীরব। কিন্তু আমাদের মানে বিল্ডিং এর যে গ্রিলটা, যে রেলিংটা, এই রেলিংটা অনেক শক্ত ছিল, এই রেলিংটা পর্যন্ত কাঁপছে, আস্তে 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 করে কাঁপছে। কেউ রেলিং ধরে নিচে নেমেছে আর কি, এরকম অবস্থা। আমরা প্রথমে আমার বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, ছাদটাতে দেখে আসে, ছাদের কি অবস্থা, ছাদে কেউ যেতে পারে, হঠাৎ করে ছাদে গেছে, নিচতলার ভাড়াটি অথবা ছাদে যেতে পারে। তো বাবা বললো ছাদে গেল, ছাদে গিয়ে ছাদের দরজা খুললো, এবং সাথে আমিও গেলাম, আমার চাচাতো ভাইও গেল। চাচাতো ভাইটা খুব লম্বা মানুষ ছিল, 6 ফিট 2 ইঞ্চি লম্বা, এবং তাকে নিয়েই আমি তার পিছনে পিছনে যাই। ছাদে গিয়ে দেখি ছাদ একদম ক্লিয়ার, আশেপাশে কিচ্ছু না, উপরে চাঁদের আলো একদম ছাদের উপরে পুরো পরিষ্কার, টর্চও লাগছে না।
দরজাটা লাগানোর পরে আমরা নিচে নামি। আমাদের বাসার মধ্যে ঢুকতেই আবারও শব্দটা আমরা প্রপারলি শুনি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। ভারী কোনো বস্তু, ভারী কোনো মানুষ বা ভারী কেউ উপরে উঠলে বা নিচে নামলে এরকম যেরকম শব্দটা হয় ঠিক সেরকম শব্দ। আমরা এবার দরজাটা খুলে দেখলাম যে সেই গ্রিলটা এখনো নড়ছে। আমরা নিচে নামলাম, নিচে নামার পর হুজুরকে জিজ্ঞেস করলাম যে কি কাহিনী, এরকম শব্দ হইতেছে, আপনারা কি দেখলেন নাকি? কলাপসেবল গেট তো লাগানো, নিচে থেকে কেউ উপরে যায় না, উপর থেকে নিচে নামে না, ঘটনাটা কি? হুজুর বলল যে আপনারা সবাই বাসায় যে শুয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে, দোয়া দুরুদ পড়েন, একটা মানুষ মারা গেছে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং তার কবরের আযাব যেন মাফ হয়ে যায়। আপনারা উপরে যে দোয়া কালাম পড়েন, যত বেশি দোয়া পড়বেন তত বেশি দোয়া তার কাছে যাবে। বলবেন যে যাই হোক আমাদেরকে দোয়া পড়তে বলে দেয় এবং উপরে চলে যেতে বলে। তা আমরা উপরে চলে আসি। উপরে চলে আসার পর একটা সময় তখন এই শব্দ তখন কন্টিনিউয়াসলি চলছে, নিচ থেকে উপর, উপর থেকে নিচে, নিচ থেকে উপর, উপর থেকে নিচে, ধুম 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 শব্দ, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এটা আস্তে আস্তে বাড়তে থাকে, প্রচন্ড শব্দ হতে থাকে, বিকট শব্দ, মানে বাড়ি ভেঙে যাবে এরকম অবস্থা, চৌচির অবস্থা। এমন অবস্থা যে মনে হচ্ছে যে আমাদের মানে সিঁড়িগুলা ভেঙে যাওয়ার মতো অবস্থা। এবং এই শব্দটা মোটামুটি বাসার সবাই পাচ্ছে। একটা পর্যায়ে আমার পাশের রুমে মহিলারা সবাই আমার মা ছিল, আমার ছোট ভাই ছিল, ভাইটা তখন ছোট। হঠাৎ করে জানালা দিয়ে তিনি ছোট ভাইটা দেখে যে একটা লোহার মতো বস্তু জানালা আস্তে একটা অবয়ব আর জানালার পাশ দিয়ে চলে গেল, অনেকটা বড় চাচির মতো তো জোরে চিৎকার করে উঠে যে এই আম্মু, চাচি। তা আমরা খুব অবাক হয়ে যাই, দৌড়াই যাই রুমের মধ্যে। তখন মা বারবার মানে শরীরে হাত মানে বাড়ি দিয়ে বলে, না তুমি ঘুমাও, কিচ্ছু দেখোনি, তুমি ঘুমাও। এই শব্দগুলা তখন ফজরের রাত পর্যন্ত চলতে থাকে। মজার বিষয়, আপনাদের সবাইকে ফজরের আজান যখন দিয়ে ফেলে, আজান দেওয়ার পরে আমরা এক ফোঁটাও শব্দ শুনি নাই, আর কোনো শব্দ শুনি নাই। তো অনেকে অনেক কথা বলছিল যে মারা গেলে নাকি আত্মা যেই বাসার প্রতি বেশি তার টান থাকে সেই বাসায় নাকি তিনি আসে কিছুক্ষণ থাকেন একটা পর্যায়ে, তারপরে চলে যান। আমি যতটুকু আমাকে বলেছে, কিন্তু এরকম কোনো কিছুই আমি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি আমার এই চ্যানেলে সব সময় কিছু সাইট থেকে বাছাইকৃত করে ভয়ানক ভূতের ঘটনা সংগ্রহ করে থাকি। তারপরে আমি আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করে থাকি শুধু আপনাদের জন্যে। আপনারা যদি ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে চান তাহলে প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লাগে সেটাও বলে যাবেন, যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন। আমি সেটাই ভেবে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এই কামনাই করি। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আমার ঘটনাটা আমি এখানেই, আল্লাহ হাফেজ।